আজকের প্রথম প্রশ্ন হলো অ্যানাদার নেম অফ কম্পিউটার চিপ ইজ। কম্পিউটার চিপের অপর নাম হলো, এটা সঠিক অ্যান্সার হলো অপশন বি, মাইক্রোচিপ। আমরা এখানে আরো কিছু ইনফরমেশন জেনে নেব। যেরকম দেখো কি বলেছে এখানে, কম্পিউটারের প্রধান চারটি অংশ হলো কেন্দ্রীয় সঞ্চালন একক সিপিইউ যাকে বলছে, প্রবেশ একক ইনপুট ইউনিট, প্রস্থান একক যাকে বলছে আউটপুট ইউনিট, আর বহুল সঞ্চয় একক যেটাকে বলছে মাস স্টোরেজ ইউনিট। ঠিক আছে, এই প্রধান চারটি অংশের ভিতরে সিপিইউ যেটা আছে সেই সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পরীক্ষায় আসে অ্যাব্রিভিয়েশন হিসাবে বা সংক্ষিপ্ত নাম হিসাবে যে সিপিইউর ফুল ফর্ম কি। সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটাকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, ব্রেন বলা হয় কম্পিউটারের। এটার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে। গাণিতিক যুক্তি একক মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ যার সংক্ষিপ্ত নাম। নিয়ন্ত্রণ একক মানে সেন্ট্রাল ইউনিট। আর মুখ্য স্মৃতি ভান্ডার প্রাইমারি স্টোরেজ ইউনিট বা মেমোরি। এই তিনটি অংশ নিয়ে হচ্ছে সিপিইউ তৈরি। তাহলে কি কি, একটা হচ্ছে এএলইউ, একটা হচ্ছে সিইউ, আর একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ ইউনিট বা মেমোরি। এই তিনটি অংশ নিয়ে হচ্ছে সিপিইউ তৈরি। আচ্ছা, মাইক্রো প্রসেসর সম্পর্কে আমরা একটু জেনে নেবো। মাইক্রো প্রসেসর সম্পর্কে কি বলছে, এটি ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্কিট যা সিপিইউ হিসাবেও কাজ করে। তথ্য গ্রহণ করে সেটাকে আবার প্রক্রিয়া বা প্রসেসিং করে আউটপুট প্রদান করা হচ্ছে মাইক্রো প্রসেসরের কাজ। বুঝে গেল? চলে যাবো এর পরের কোশ্চেনে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বায়োস? বায়োসের পুরো নাম কি? এটা সঠিক অ্যান্সার হলো অপশন সি, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এটা কম্পিউটারের ডিভাইস থেকে কোশ্চেনটা দিয়েছে। ঠিক আছে, ডিভাইস কয় প্রকারের? ডিভাইস মেনলি 4 প্রকারের। কি কি সেগুলো আমরা একটু দেখে নেবো। একটা হলো ইনপুট ডিভাইস, একটা হলো আউটপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস আর স্টোরেজ ডিভাইস। ইনপুট ডিভাইসে কি বলেছে, দিস ডিভাইস অ্যালাউস ইউজার্স টু এন্টার ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন ইনটু দ্য কম্পিউটার। ঠিক আছে, কম্পিউটারের ভিতরে ডেটা এবং ইনস্ট্রাকশন প্রবেশ করাতে এই ইনপুট ডিভাইস কাজ করে। যেরকম উদাহরণ হিসাবে কি বলছে, কিবোর্ড, মাইক, স্ক্যানার, মাইক্রোফোনস, আর এটা হচ্ছে ওয়েব ক্যামস। এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসের উদাহরণ হচ্ছে এইগুলো। পরীক্ষার সময় এগুলো কিন্তু কোশ্চেনে আসে যে নিম্নোক্ত কোনটি ইনপুট ডিভাইস। ঠিক আছে, মনে রাখবে এগুলো। আউটপুট ডিভাইসে কি বলছে, আউটপুট ডিভাইসে বলছে দিস ডিভাইস ডিসপ্লে অর প্রেজেন্ট দ্য প্রসেস ইনফরমেশন ফ্রম দ্য কম্পিউটার। মানে এই ডিভাইস কি করে ডিসপ্লে করতে সুবিধা করে, কম্পিউটারের ভেতরে যে সমস্ত ইনফরমেশন গুলো প্রক্রিয়া হয়, প্রসেস হয়, সেগুলোকে ডিসপ্লে করে বা সেগুলোকে বাইরে বের করে আনে। ঠিক আছে, যেরকম উদাহরণ হিসাবে কি বলছে, মনিটরস, প্রিন্টার্স, স্পিকার্স, হেডফোনস, এগুলো হচ্ছে সব আউটপুট ডিভাইস। ঠিক আছে, আর প্রসেসিং ডিভাইস কোনটা? প্রসেসিং ডিভাইস হচ্ছে যেরকম এগুলোর কাজ কি, প্রসেসিং ডিভাইসের কাজ হচ্ছে ডেটা প্রসেস করা এবং ইনস্ট্রাকশন প্রদান করা। এগুলো হচ্ছে প্রসেসিং ডিভাইসের কাজ। ঠিক আছে, প্রসেসিং ডিভাইস কি কি আছে, একটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ, আর হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট মানে জিপিইউ। ঠিক আছে, প্রসেসিং ডিভাইসের উদাহরণ হচ্ছে এই দুটোই আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর এটা হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। ঠিক আছে, আর স্টোরেজ ডিভাইস এর কাজ হচ্ছে কি, এর কাজ হচ্ছে ডেটাকে স্টোর করে রাখা, ডেটাকে স্টোর করে রাখা হচ্ছে এর কাজ। ঠিক আছে, তাৎক্ষণিক সময়ের জন্য এবং সম্পূর্ণ সময়ের জন্য ডেটাকে স্টোর করে রাখাই হচ্ছে স্টোরেজ ডিভাইসের কাজ। যেরকম উদাহরণ হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, হার্ড ডিস্ক ড্রাইভ, আর হচ্ছে এসএসডি। ঠিক আছে, এগুলো হচ্ছে স্টোরেজ ডিভাইস। বোঝা গেল? এগুলো খাতায় নোট করে রাখো, খুবই ইম্পর্টেন্ট। চলে যাবো এর পরের প্রশ্নে। ডিবাগিং ইজ এ প্রসেস অফ। ডিবাগিং হলো ড্যাশের প্রক্রিয়া। এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, চেকিং এরর ইন আ সফটওয়্যার প্রোগ্রাম। দেখো ডিবাগিং সম্পর্কে কি বলেছে, ডিবাগিং হলো প্রোগ্রাম কোডের ত্রুটি শনাক্তকরণ এবং অপসারণের প্রক্রিয়া। সহজ কথায় এটি একটি প্রোগ্রামকে সঠিকভাবে কাজ করার জন্য ত্রুটিগুলি খুঁজে বের করে ঠিক করার একটি প্রক্রিয়া। ডিবাগিং এর যে মুখ্য বিষয়গুলো রয়েছে তার ভিতরে একটা হলো ত্রুটি শনাক্তকরণ। প্রোগ্রাম কোডের মধ্যে লুকানো ত্রুটিগুলি খুঁজে বের করা হচ্ছে ডিবাগিং এর প্রথম কাজ। তারপরে সেগুলো কি করে, তারপরে ত্রুটিগুলো কি কারণের জন্য ঘটেছে সেটা খুঁজে বের করে, খুঁজে বের করার পরে সেই ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করে, ত্রুটিগুলি দূর করার জন্য কোড পরিবর্তন করে। ঠিক আছে, তারপরে লাস্টে গিয়ে কি করে, পরীক্ষা করে। কি পরীক্ষা করে? সংশোধন করার পরে প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করা। এগুলো হচ্ছে ডিবাগিং এর কাজ। খুবই ইম্পর্টেন্ট ডিবাগিং, খাতায় নোট করে রাখো। চলে যাবো এর পরের প্রশ্নে। ইন হুইচ স্টেট রানী কি ভাব স্টেপওয়েল লোকেটেড? রানী কি ভাব স্টেপওয়েল কোন রাজ্যে অবস্থিত? গুজরাট হবে সঠিক অ্যান্সার, অপশন সি, গুজরাট। ঠিক আছে, রানী কি ভাব কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা রানী কি ভাব সম্পর্কে জেনে নেব। যেরকম দেখো, রানী কি ভাব গুজরাট রাজ্যের পাটান শহরে অবস্থিত। আর এটি কোন নদীর তীরে অবস্থিত? সরস্বতী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে,
22 জুন 2014 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত করা হয়েছিল এই রানী কি ভাভকে। ঠিক আছে, আর 2016 সালে পরিচ্ছন্নতম আইকনিক প্লেস হিসেবে মনোনীত করা হয়েছিল। আর 11 শতকে চালুক্য রাজা প্রথম ভীমের স্ত্রী উদয়মতী এটাকে নির্মাণ করেছিল। আরো আরেকটা পয়েন্ট মনে রাখবে, 100 টাকা নোটের পেছনে রানী কি ভাবের ছবি রয়েছে। ঠিক আছে, আর কোন কোন নোটের পেছনে কিসের কিসের ছবি রয়েছে সেগুলো একটু দেখে নাও, এগুলো খাতায় সব নোট করে রাখো, এগুলো পরীক্ষায় আসে কিন্তু। ঠিক আছে, 2000 টাকার নোটের পেছনে মঙ্গলযানের ছবি রয়েছে, 500 টাকার নোটের পেছনে লাল কেল্লা, 200 টাকার নোটের পিছনে সাঁচি স্তূপ, 100 টাকার নোটের পিছনে কি আছে, রানী কি ভাব, আর 50 টাকা নোটের পেছনে রয়েছে হাম্পির হ্রদ, 20 টাকার নোটের পেছনে রয়েছে ইলোরা গুহা, আর 10 টাকার কোণার্কের সূর্য মন্দির। ঠিক আছে, এগুলো সব নোট করে রাখো, পরীক্ষায় কিন্তু এগুলো থেকেও কোশ্চেন আসে। ঠিক আছে, চলে যাবো এর পরের কোশ্চেনে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, গ্রাফাইট। তড়িতের উত্তম পরিবাহী একটা ধাতুর নাম হচ্ছে সিলভার। সিলভার রূপোর ভেতরে সবচাইতে বেশি তড়িৎ পরিবাহী করতে পারে। ঠিক আছে, এটাও মনে রাখবে। চলে যাবো এর পরের কোশ্চেনে। হোয়াট ওয়াজ দ্য নেম অফ মহারানা প্রতাপস হর্স? মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল? এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে চেতক। মহারানা প্রতাপের ঘোড়ার নাম ছিল হচ্ছে চেতক। আর কণ্টক কার ঘোড়ার নাম ছিল? গৌতম বুদ্ধের। গৌতম বুদ্ধ। ঠিক আছে, গৌতম বুদ্ধের ঘোড়ার নাম ছিল হচ্ছে কণ্টক, আর মহারানা প্রতাপের ঘোড়ার নাম ছিল হচ্ছে চেতক। মহারানা প্রতাপ মেবারের রাজা ছিল। মেবারের রাজা মহারানা প্রতাপ আর আকবরের ভিতরে একটা যুদ্ধ বেঁধেছিল, সেই যুদ্ধটার নাম হচ্ছে হলদিঘাটের যুদ্ধ। সেই সম্পর্কে আমরা একটু দেখে নেব। দেখো কি বলেছে, যুদ্ধটি হয়েছিল, মানে হলদিঘাটের যুদ্ধটা হয়েছিল 1576 সালের 18ই জুন। মনে রাখবে, 1576 সালের 18ই জুন হলদিঘাটের যুদ্ধ। হলদিঘাটের যুদ্ধ। ঠিক আছে, 1576 সালে 18ই জুন হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। কার কার ভিতরে যুদ্ধটা বেঁধেছিল? যুদ্ধটা বেঁধেছিল মহারানা প্রতাপ আর হচ্ছে সম্রাট আকবরের ভিতরে। কেন বেঁধেছিল যুদ্ধ? মহারানা প্রতাপ মেবারের শাসক ছিলেন এবং তিনি মুঘল সম্রাট আকবরের অধীনতা স্বীকার করতে রাজি ছিলেন না, এই জন্যই যুদ্ধটা বেঁধেছিল। আর অন্যদিকে কি করেছিল আকবর? অন্যদিকে আকবর তার সাম্রাজ্য বিস্তারের জন্য মেবার দখল করতে চেয়েছিলেন। এই পরিস্থিতিতে মহারানা প্রতাপের বিরুদ্ধে মুঘল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহের নেতৃত্বে যুদ্ধ শুরু হয়। ঠিক আছে, এটা হচ্ছে হলদিঘাটের যুদ্ধের একটা সংক্ষিপ্ত বিবরণ। এটাও তোমরা খাতায় নোট করে রাখতে পারো, অথবা তোমরা এইখান থেকে মেন মেন যে পয়েন্ট সেগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়? 1576 সালে 18ই জুন। কার কার ভিতরে? মহারানা প্রতাপ আর হচ্ছে সম্রাট আকবর, আর আকবরের সেনাপতি মানসিংহের নেতৃত্বে এই যুদ্ধটা হয়। ঠিক আছে, চলে যাব এর পরে কোশ্চেনে। হোয়ার ক্যান ইউ ফাইন্ড দ্য গোল্ডেন টেম্পল অফ ডাম্বুলা? ডাম্বুলার স্বর্ণ মন্দির কোথায় পাওয়া যাবে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় যে স্বর্ণ মন্দিরটা রয়েছে, ডাম্বুলার স্বর্ণ মন্দিরটা রয়েছে, এটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির। মনে রাখবে, এটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির। বৌদ্ধ মন্দির। ঠিক আছে, ডাম্বুলার স্বর্ণ মন্দির হচ্ছে একটা বৌদ্ধ মন্দির। এরপরে কোশ্চেনে কি আছে? এরপরে কোশ্চেনে আছে, হোয়াট ইজ দ্য কাল্টিভেশন অফ গ্রেপস কল্ড? আঙুরের চাষকে কি বলা হয়? কি বলা হয়? ভার্টিকালচার। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। ভার্টিকালচার বলা হয় আঙুরের চাষকে। আচ্ছা, এই হার্টিকালচার, হার্টিকালচার বলা হয় কোন চাষকে? হার্টিকালচার বলা হয় ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। ফল এবং শাকসবজি চাষকে বলা হয় হার্টিকালচার। ঠিক আছে, পিসিকালচার, পিসিকালচার বলা হয় মাছ চাষকে। মাছ চাষকে বলা হয় পিসিকালচার। আর সেরিকালচার, সেরিকালচার বলা হয় ক্যাটারপিলার। ক্যাটারপিলার, ক্যাটারপিলার এটাকে বাংলা বলা হয় হচ্ছে মথ। মথ চাষকে বলা হয় হচ্ছে সেরিকালচার। আচ্ছা, প্রোডাকশন অফ সিল্ক, এটাকেও সেরিকালচার বলা হয়। প্রোডাকশন অফ সিল্ক, এটাকেও সেরিকালচার বলা হয়, মানে সিল্কের উৎপাদনকেও সেরিকালচার বলা হয়। ঠিক আছে, মনে রাখবে এগুলো। চলে যাব এর পরে কোশ্চেনে। হুইচ অফ দ্য ফলোইং কমিটি রেকমেন্ডেড ফর পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ইন্ডিয়া? ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জন্য নিম্নলিখিত কোন কমিটি সুপারিশ করেছিল? এটার অ্যান্সার হবে হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। বলবন্ত রায় মেহতা কমিটি অনুসারে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, সিংভি কমিটিতে কি বলা হয়েছে? সিংভি কমিটিতে বলা হয়েছে রুরাল ডেভেলপমেন্ট। রুরাল ডেভেলপমেন্ট।
সিংভি কমিটির কাজ ছিল রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পভার্টি অ্যালিভিয়েশন, মানে গ্রামীণ উন্নয়ন এবং গরিব বিমোচন করা। ঠিক আছে, আচ্ছা এখানে পুঞ্চি কমিটির কাজ কি? পুঞ্চি কমিটির কাজ ছিল সেন্ট্রাল অ্যান্ড স্টেট রিলেশন। ঠিক আছে, পুঞ্চি কমিটির কাজ ছিল হচ্ছে সেন্ট্রাল অ্যান্ড স্টেট রিলেশন। ঠিক আছে, সরকারিয়া কমিশনের কাজও কিন্তু এই সেন্ট্রাল আর স্টেট রিলেশন, দুটো কমিটিরই কিন্তু একই কাজ ছিল, সেন্ট্রাল অ্যান্ড স্টেট রিলেশন পুঞ্চি কমিটি আর হচ্ছে সরকারিয়া কমিশন। ঠিক আছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে কি বলা হয়েছে একটু দেখে নেবো আমরা। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কবে চালু হয়েছে? 1957 সালে রাজস্থান রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল। ঠিক আছে, আর 73তম সংবিধান সংশোধনী আইন, মানে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হয়েছিল কত সালে? 1992 সালে, সেইবার প্রথম এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা উত্থাপিত করা হয়। ঠিক আছে, 1992 সালে সংবিধানে 73তম সংবিধান সংশোধনী আইন অনুসারে, ঠিক আছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা উত্থাপিত করা হয়েছিল। আচ্ছা, সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল নরসিংহা রাও, তার গভর্নমেন্টের সময় প্রথম বিল উত্থাপিত হয়। ঠিক আছে, প্রতি বছর 24শে এপ্রিল পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পঞ্চায়েতি রাজ দিবস 24শে এপ্রিল পালিত হয়। আর প্রত্যেক 5 বছর অন্তর অন্তর পঞ্চায়েত ব্যবস্থা এটা কার্যকর হয়, মানে 5 বছর এর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কার্যকাল থাকে হচ্ছে 5 বছরের জন্য। ঠিক আছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রথম ধারণা দিয়েছিল লর্ড রিপন, কত সালে? 1982 সালে। এটাও খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। লর্ড রিপনকে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে, মানে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয় হচ্ছে লর্ড রিপনকে। কি বললাম? ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক, যেটাকে ইংরেজিতে বলছে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। ঠিক আছে, এর জনক বলা হয় লর্ড রিপনকে। এটাও খুব ভালো একটা পয়েন্ট, এগুলো সব খাতায় নোট করে রাখো বন্ধুরা, পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসতেই পারে। চলে যাবো তাহলে এর পরের প্রশ্নে। When and where Article 356 was used first? কখন এবং কোথায় অনুচ্ছেদ 356 প্রথম ব্যবহৃত হয়? দেখো, এটা অ্যান্সার দেওয়ার আগে আমি কতগুলো ইনফরমেশন বলি। আর্টিকেল 356 কে বলা হয় প্রেসিডেন্ট রুল। কি রুল? প্রেসিডেন্ট রুল। প্রেসিডেন্ট রুল কখন লাগু হয়? প্রেসিডেন্ট রুল তখনই লাগু হয় যখন ভারতে জরুরি অবস্থার সময় হয়। ঠিক আছে, 3টে আর্টিকেল এরকম আছে যে সময় ভারতে প্রেসিডেন্ট রুল লাগু হয়। সেই 3টে আর্টিকেল কি কি? একটা হলো 352, একটা 356, আর একটা হচ্ছে 360। এই 3টে আর্টিকেলে জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়েছে। ঠিক আছে, সেগুলো আমরা জেনে নেব। আচ্ছা, প্রেসিডেন্ট রুল সবার প্রথমে পাঞ্জাব রাজ্যে লাগু হয়েছিল। পাঞ্জাব রাজ্যে হয়েছিল কত সালে? 1951 সালে। সেখানে একটা কেস হয়েছিল, সেই কেসটার নাম শুধু মনে রাখবে, পেপসু কেস। পেপসু কেস, পাঞ্জাবে 1951 সালে পেপসু কেসের জন্য প্রেসিডেন্ট রুল লাগু হয়েছিল। কিন্তু দেখো, এখানে যে অপশনটা দেওয়া রয়েছে সেখানে কোথাও পাঞ্জাব নেই, কিন্তু অপশন সি তে রয়েছে কেরালা। কেরালাও কিন্তু প্রেসিডেন্ট রুল হয়েছিল, সেই জন্য অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। কেরলে 1959 সালে প্রেসিডেন্ট রুল লাগু হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, প্রেসিডেন্ট রুল সম্পর্কে আরো 2-1টা পয়েন্ট আমি বলি। প্রেসিডেন্ট রুল সর্বাধিক 6 মাস পর্যন্ত থাকতে পারে, 6 মান্থস। ঠিক আছে, 6 মান্থস পর্যন্ত থাকতে পারে, আর ম্যাক্সিমাম থাকতে পারে 3 বছর। 3 বছর পর্যন্ত থাকতে পারে, কিন্তু প্রত্যেক 6 মাস অন্তর অন্তর সেটাকে অ্যাপ্রুভ করতে হয়। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, এবার আমরা জেনে নেব 352 নম্বর, 356 নম্বর আর 360 নম্বর ধারায় কি কি আছে এবং কি কি ঘটেছিল। ঠিক আছে, খাতায় এগুলো নোট করে রাখো। সবার প্রথমে আমরা যাব হচ্ছে আর্টিকেল 352। আর্টিকেল 352 এটাকে বলা হয় ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল। ন্যাশনাল এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি। ঠিক আছে, ফার্স্ট ন্যাশনাল এমার্জেন্সি হয়েছিল 1962 সালে। কেন হয়েছিল? না, সেই সময় ইন্ডিয়া চায়না যুদ্ধ বেঁধেছিল, ইন্ডিয়া চায়না ওয়ার। ঠিক আছে, মনে রাখবে এগুলো। সেকেন্ড হয়েছিল, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, সেকেন্ড হয়েছিল 1971 সালে। কি হয়েছিল এই সময়? ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হয়েছিল, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার।
আর তৃতীয়বার কখন হয়েছিল? তৃতীয়বার হয়েছিল 1975 সালে। এই সময় ছিল ইন্টারন্যাশনাল ডিস্টারবেন্স। ইন্টারন্যাশনাল ডিস্টারবেন্স, আন্তর্জাতিক অস্থিরতার জন্য এই সময় 1975 সালে তৃতীয়বার ন্যাশনাল এমার্জেন্সি লাগু হয়েছিল। ঠিক আছে, এরপরে চলে যাব আমরা আর্টিকেল 356। আর্টিকেল 356, আর্টিকেল 356কে বলা হয় স্টেট এমার্জেন্সি। 356 স্টেট এমার্জেন্সি। ঠিক আছে, আর্টিকেল 356 হচ্ছে স্টেট এমার্জেন্সি। এটা প্রথমবার কবে হয়েছিল? একটু আগে বললাম 1951 সালে। কোথায় হয়েছিল? পাঞ্জাবে হয়েছিল। কোন কেসের জন্য বলে দিলাম, সেটাও পেপসু কেসের জন্য হয়েছিল। আর পাঞ্জাবে হয়েছিল সবচাইতে বেশি দিন ন্যাশনাল স্টেট এমার্জেন্সি চলেছিল হচ্ছে পাঞ্জাবে। এটাও পরীক্ষায় আসে, সবচাইতে বেশি দিন রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল কোন রাজ্যে? অ্যান্সার হবে পাঞ্জাব। কতদিন? 3000 দিন। 3000 দিন। ঠিক আছে, 3000 দিন ধরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল পাঞ্জাবে। আচ্ছা, যদি বলা হয় সবচেয়ে বেশিবার কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ইউপি। এখানে সবচেয়ে বেশিবার হয়েছিল। সবচেয়ে বেশিবার হয়েছিল। কতবার হয়েছিল? 10 বার। এখনো পর্যন্ত 10 বার ইউপিতে মানে উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। ঠিক আছে, এরপরে চলে যাব 360 নম্বর আর্টিকেলে। আর্টিকেল 360, এটাকে বলা হয় হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এখনো পর্যন্ত ভারতবর্ষে কোনোদিনও, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হয়নি। এখনো পর্যন্ত কোনোদিনও ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, আর্থিক জরুরি অবস্থা কোনোদিনও ভারতবর্ষে হয়নি। ঠিক আছে, এই কটা পয়েন্ট অবশ্যই মনে রাখবে। তাহলে চলে যাব এর পরের কোশ্চেনে। হুইচ ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ কম্পিউটার মেমোরি? কম্পিউটার মেমোরির ক্ষুদ্রতম একক কোনটি? এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, এ বিট। একটা বিট হচ্ছে কম্পিউটার মেমোরির সবচেয়ে ক্ষুদ্রতম একক। আচ্ছা, আমরা একটু একক সম্পর্কেও দেখে নেব কম্পিউটারের ইউনিট। ঠিক আছে, 8 বিট, 8 বিটে হয় হচ্ছে 1 বাইট। 8 বিটে হয় হচ্ছে 1 বাইট। ঠিক আছে, 1024 বাইট, 1024 বাইটে হয় হচ্ছে 1 কেবি। কেবি মানে হচ্ছে কিলোবাইট। ঠিক আছে, আর 1024 কেবিতে, 1024 কেবিতে, এটা কেবি হবে, 1024 কেবিতে হয় হচ্ছে 1 এমবি, মেগাবাইট। ঠিক আছে, আর 1024 এমবিতে, 1024 এমবিতে হয় হচ্ছে 1 জিবি, গিগাবাইট। এগুলো মনে রাখবে। আর 1024 গিগাবাইটে হয় হচ্ছে, 1024 গিগাবাইট বা জিবিতে হয় হচ্ছে 1 টিবি, টেরাবাইট। 1 টিবি মানে হচ্ছে 1 টেরাবাইট। ঠিক আছে, 8 বিটে হয় হচ্ছে 1 বাইট, 1024 বাইটে হয় হচ্ছে 1 কেবি, 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে হয় হচ্ছে 1 এমবি মানে মেগাবাইট, 1024 মেগাবাইটে হচ্ছে 1 গিগাবাইট, আর 1024 গিগাবাইটে হচ্ছে 1 টেরাবাইট। ঠিক আছে, লেখা হয়ে গেছে। এরপরে চলে যাব তাহলে পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে বলেছে মণিকর্ণিকা ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফ্রিডম ফাইটার্স? নিচের কোন মুক্তিযোদ্ধার আসল নাম মণিকর্ণিকা ছিল? এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে রানী লক্ষ্মীবাই। রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম ছিল হচ্ছে মণিকর্ণিকা। আচ্ছা, এখানে সরোজিনী নাইডুকে কি বলা হয়? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। সরোজিনী নাইডুকে কি বলা হয়? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর মাদাম কামাকে বলা হয়, মাদাম কামাকে বলা হয় মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন। মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন। রিভলিউশন।
ভারতের বিপ্লবীবাদের জননী বলা হয় মাদাম কামাকে, মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন। ঠিক আছে, এরপরে কোশ্চেনে কি আছে, হু ইজ দ্য কনস্টিটিউশনাল হেড অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? ভারত সরকারের সাংবিধানিক প্রধান কে? এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, প্রেসিডেন্ট। ভারতের রাষ্ট্রপতি হচ্ছে ভারতের সাংবিধানিক প্রধান। আচ্ছা, রাষ্ট্রপতি এটা আর্টিকেল কত নম্বরে রয়েছে? এটা আর্টিকেল নাম্বারে রয়েছে হচ্ছে 52 থেকে 78 নম্বর ধারায় রয়েছে। রাষ্ট্রপতি সম্পর্কে 52 থেকে 78 নম্বর ধারায় বলা আছে। আর কোন পার্টে রয়েছে? এটা পার্ট 5-এ রয়েছে। ঠিক আছে, পার্ট 5-এ রাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে। আমি এখানে রাষ্ট্রপতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল বলছি, সেগুলো তোমরা সব খাতায় নোট করে রাখো। আর্টিকেল 52-তে কি বলা হয়েছে? আর্টিকেল 52-তে বলা হয়েছে ভারতে একজন রাষ্ট্রপতি থাকতে হবে। ঠিক আছে, আর্টিকেল 53-তে কি বলা হয়েছে? আর্টিকেল 53-তে বলা হয়েছে ইউনিয়নের নির্বাহী ক্ষমতা থাকবে রাষ্ট্রপতির কাছে। ঠিক আছে, ইউনিয়নের নির্বাহী ক্ষমতা থাকবে রাষ্ট্রপতির কাছে, এটা আর্টিকেল 53-তে বলা হয়েছে। আর্টিকেল 54-তে কি বলা হয়েছে? আর্টিকেল 54-তে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করার পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 54-তে। আর্টিকেল 60, যেটা পরীক্ষায় খুব আসে, আর্টিকেল 60-এ থাকে রাষ্ট্রপতির শপথ গ্রহণ। ঠিক আছে, শপথ গ্রহণ, রাষ্ট্রপতির শপথ গ্রহণ কত নম্বর আর্টিকেলে? 60 নম্বর ধারায়। আর আর্টিকেল 52, এটাও ইম্পর্টেন্ট, সরি আর্টিকেল 72, 72, আর্টিকেল 72, এখানে কি বলা হয়েছে? এখানে ক্ষমা প্রদান করার, ক্ষমা করতে পারে, ধরো কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড ঘোষণা করেছে কোর্ট, ঠিক আছে, সেই ব্যক্তিকে ক্ষমা প্রদান করতে পারে রাষ্ট্রপতি। সেটা কত নম্বর ধারায় রয়েছে? আর্টিকেল 72-তে রয়েছে। ঠিক আছে, আচ্ছা এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, আমাদের পিএম 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 রয়েছে কত নম্বর আর্টিকেলে? পিএম রয়েছে আর্টিকেল নাম্বার 75-এ। ঠিক আছে, আর এই পিএম কে অ্যাপয়েন্ট করে কে? পিএম কে নিযুক্ত করে? প্রেসিডেন্ট। পিএম কে নিযুক্ত করে কে? প্রেসিডেন্ট। এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, পিএম কে নিযুক্ত করে হচ্ছে প্রেসিডেন্ট। ঠিক আছে, আচ্ছা, আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি বলা হয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কত নম্বর আর্টিকেলে রয়েছে? সিজেআই আর্টিকেল নাম্বার রয়েছে 124 নম্বর ধারায়। ঠিক আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর্টিকেল 124 নম্বর ধারায় রয়েছে। এবং এই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে প্রধান বিচারপতিকে নিযুক্ত করে প্রেসিডেন্ট। নিযুক্ত করে? প্রেসিডেন্ট নিযুক্ত করে, প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট করে। ঠিক আছে, আচ্ছা এবার যদি বলা হয় ভারতের এখন বর্তমান চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে প্রধান বিচারপতি কে রয়েছে? প্রধান বিচারপতি কে রয়েছে এখন? ভূষণ রাম কৃষ্ণ গাভাই। ভূষণ রামকৃষ্ণ গাভাই এখন বর্তমান ভারতের বিচারপতি রয়েছে, ভূষণ রামকৃষ্ণ গাভাই। আর ইনি হচ্ছে ফার্স্ট বৌদ্ধিস্ট, এটাও আসতে পারে পরীক্ষায়, যে ভারতের প্রথম বৌদ্ধিস্ট বিচারপতি কে? তো এই ইনি ভূষণ রামকৃষ্ণ গাভাই, ইনি হচ্ছে বৌদ্ধিস্ট। ঠিক আছে, চলে যাবো এর পরের কোশ্চেনে। ক্যাডাভার রেফার্স টু, ক্যাডাভার বলতে ড্যাশ বোঝায়, কি হবে সঠিক অ্যান্সার? অপশন বি, ডেড হিউম্যান বডি ইউজড ফর অ্যানাটমি। শরীর স্থানের জন্য ব্যবহৃত একটি মৃত মানুষের দেহকে কি বলা হয়? ক্যাডাভার বলা হয়। ঠিক আছে, এর পরের কোশ্চেনে কি আছে? এল নিনো রেফার্স টু এ টেম্পারেচার অ্যানোমালি ইন দা ড্যাশ ওশান। এল নিনো বলতে ড্যাশ মহাসাগরের তাপমাত্রার অস্বাভাবিকতাকে বোঝায়। কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, প্যাসিফিক প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে অস্বাভাবিক ভাবে যে তাপমাত্রা বৃদ্ধি হয় সেটাকে কি বলা হয়? এল নিনো। এটা মনে রাখবে, তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি। ঠিক আছে, প্রশান্ত মহাসাগরে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে বলা হয় হচ্ছে এল নিনো। আর যদি বলা হয় তাপমাত্রা হ্রাস বা শীতল, শীতল তাপমাত্রা, প্রশান্ত মহাসাগরের শীতল তাপমাত্রার ঘটনাকে বলা হয় হচ্ছে লা নিনো, লা নিনো। ঠিক আছে, আর এটা প্রথম পর্যবেক্ষণ করেছিল স্যার গিলবার্ট ওয়াকার, গিলবার্ট গিলবার্ট ওয়াকার। কত সালে? 1930 সালে। ঠিক আছে, এটা মনে রেখো। চলে যাবো এর পরের কোশ্চেনে। হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য 2028 সামার অলিম্পিক গেমস?
2028 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোন দেশ আয়োজন করবে? এটা সঠিক অ্যান্সার কি হবে? এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক আছে। আর 2024 সালে যদি বলা হয় 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল? প্যারিসে হয়েছিল। ঠিক আছে। আর ইন্ডিয়া কতগুলো পদক জয় করেছিল? 6 মেডেল। ইন্ডিয়া 6খানা মেডেল পেয়েছিল। ঠিক আছে। যদি বলা হয় 2032 সালে 2032 সালে কোথায় হবে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস? এটা হবে হচ্ছে ব্রিসবেন। ব্রিসবেন কোথায় হবে? ব্রিসবেন। ব্রিসবেন কোথায়? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। ঠিক আছে। 2032 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস হবে হচ্ছে ব্রিসবেন, অস্ট্রেলিয়া। আচ্ছা, 2024 সালে যে গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল, ইন্ডিয়া তাতে পেয়েছিল 6খানা মেডেল। কে কে পেয়েছিল সেগুলো আমরা একটু দেখে নেব। মানু ভাকার ব্রোঞ্জ পেয়েছিল 10 মিটার এয়ার পিস্তলে। মানু ভাকার আর সর্বজিৎ সিং দুইজনে মিলে যৌথভাবে 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পেয়েছিল। স্বপ্নিল কৌশল মেন্স 50 মিটার রাইফেল 3 পজিশনে এও ব্রোঞ্জ পেয়েছিল। টিম ইন্ডিয়া মেন্স ইভেন্টে হকিতে ব্রোঞ্জ পেয়েছিল। এটা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, যে হকিতে কোন পদক পেয়েছিল 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে টিম ইন্ডিয়া কোন পদক পেয়েছিল? ব্রোঞ্জ পেয়েছিল। ঠিক আছে। আচ্ছা, নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোয়ার, ঠিক আছে, অ্যাথলেটিক্স, ইনি পেয়েছিল সিলভার, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া রূপও পেয়েছিল। আর আমান সেরবাত রেসলিং এ ব্রোঞ্জ পেয়েছিল। ঠিক আছে, এগুলো একটু খাতায় নোট করে রাখো বন্ধুরা, এখান থেকে কোশ্চেন আসতে পারে। চলে যাবো এরপরে কোশ্চেনে। 17 দেখে কি বলেছে? অ্যাবসলিউট জিরো রেফার্স টু, পরম শূন্য বলতে কি বোঝায়? এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। ঠিক আছে, মানে 273 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো বস্তুকে আনা হয়, তাহলে ওর নিচে আর তাপমাত্রা কমানো যাবে না। সর্বনিম্ন তাপমাত্রা 273 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্তই কমানো যাবে। সেই জন্যই -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। বুঝা গেল? আচ্ছা, হাঙ্গুল ডিয়ার ইজ ফাউন্ড ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া? হাঙ্গুল হরিণ ভারতের কোন অংশে পাওয়া যায়? কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হচ্ছে ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরে পাওয়া যায় হচ্ছে হাঙ্গুল হরিণ। ঠিক আছে। লাইফলাইন এক্সপ্রেস LLE, the world first hospital on train, went on its maiden journey on. বিশ্বের প্রথম ট্রেন হসপিটাল লাইফলাইন এক্সপ্রেস তার প্রথম যাত্রা শুরু করেছে। কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, জুলাই 16, 1991। বিশ্বের প্রথম ট্রেন হসপিটাল, যেটাকে বলা হচ্ছে লাইফলাইন এক্সপ্রেস। হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন অ্যান এশিয়ান গেমস গোল্ড মেডেল ইন 400 মিটার রেস? 400 মিটার দৌড়ে এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, কমলজিৎ সিধু। কমলজিৎ সিধু ভারতের প্রথম মহিলা যিনি এশিয়ান গেমসে 400 মিটার দৌড়ে স্বর্ণপদক পেয়েছিল। আর সেটা হয়েছিল কোথায়? সেটা হয়েছিল হচ্ছে এই এশিয়ান গেমসটা হয়েছিল হচ্ছে কোথায়? ব্যাংককে। ব্যাংকক। কত সালে? 1970 সালে। 1970 সালে ব্যাংককে যে এশিয়ান গেমসটা হয়েছিল, সেই এশিয়ান গেমসে কমলজিৎ সিধু 400 মিটার দৌড়ে স্বর্ণপদক পেয়েছিল। আচ্ছা, এখানে একটু মনে রাখতে হবে পিটি ওষা। পিটি ওষা হচ্ছে কুইন অফ ট্র্যাক অ্যান্ড ফিল্ড। পিটি ওষাকে কি বলা হয়? কুইন অফ ট্র্যাক অ্যান্ড ফিল্ড। ঠিক আছে। এবং পিটি ওষাকে আরেকটা নামেও আমরা জানি, সেটার নাম হচ্ছে পাওলি এক্সপ্রেস। পাওলি এক্সপ্রেস। পাওলি এক্সপ্রেস নামেও আমরা পিটি ওষাকে চিনি। ঠিক আছে। আচ্ছা, কর্ণম মল্লেশ্বরী। কর্ণম মল্লেশ্বরী হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন। ফার্স্ট ইন্ডিয়ান ওমেন। ফার্স্ট ইন্ডিয়ান ওমেন কি? ফার্স্ট ইন্ডিয়ান ওমেন ওয়েট লিফটার। ফার্স্ট ইন্ডিয়ান ওমেন ওয়েট লিফটার। ঠিক আছে, কর্ণম মল্লেশ্বরী। তিনি 2000 সালে সিডনিতে স্বর্ণপদক পেয়েছিল। ঠিক আছে। কর্ণম মল্লেশ্বরী প্রথম ভারতীয় মহিলা ভারোত্তোলন বা ভারোত্তোলক, যিনি 2000 সালে সিডনি অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিল। সিডনি হবে।
কিডনি। ঠিক আছে, চলে যাব এর পরের কোশ্চেনে। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নমেন্ট জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেকবার পরীক্ষায় এসছে, অনেক পরীক্ষায় এসছে, আর অনেক ক্যান্ডিডেট এই কোশ্চেনটা ভুল করেও এসছে। কি হবে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল? এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। কিন্তু যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম ভারতীয়, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে হবে? তাহলে হবে হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী। এই দুটোর ভিতরে উল্টোপাল্টা হয়ে যায়, এটা কিন্তু গোলালে হবে না, মনে রাখতে হবে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল আর স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। ঠিক আছে, আচ্ছা এখানে আরো কিছু পয়েন্ট আমরা দেখে নেব। উইলিয়াম বেন্টিং হচ্ছে লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। উনি বাংলার শেষ গভর্নর জেনারেল, এবং উনি হচ্ছে বাংলার শেষ গভর্নর জেনারেল হওয়ার সাথে সাথে উনি ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়ে যান। লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসিকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে। কি বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে। ভারতের রেলের জনক বলা হয় হচ্ছে লর্ড ডালহৌসিকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে রেল সম্পর্কেও একটু জেনে নেব। প্রথম রেলপথ, প্রথম রেলপথ হয়েছিল কত সালে? প্রথম রেলপথ হয়েছিল হচ্ছে এপ্রিল 16, 1853 সালে। ঠিক আছে, 1853 সালে 16 এপ্রিল। কোথা থেকে কোথায় এটা চালু হয়েছিল? বোম্বে টু থানে। কোথায়? বোম্বে টু থানে। বোম্বে টু থানে প্রথম রেলপথ চালু হয়েছিল। ঠিক আছে, কত কিলোমিটার ডিস্টেন্স ছিল? মাত্র 34 কিলোমিটার ডিস্টেন্স, মাত্র 34 কিলোমিটার ডিস্টেন্স। আচ্ছা কোন কোম্পানি এটার কাজ করেছিল? গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানি। কি? গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে কোম্পানি। গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে কোম্পানি প্রথম রেলপথ এর কাজ শুরু করেছিল। ঠিক আছে, ইন্ডিয়াস ওল্ডেস্ট ড্যাম ইজ? ভারতের সবচেয়ে পুরনো বাঁধ হলো? কি হবে সঠিক অ্যান্সার? এর সঠিক অ্যান্সার হচ্ছে গ্র্যান্ড অ্যানিকট। গ্র্যান্ড অ্যানিকট হচ্ছে ভারতের সবচাইতে পুরনো ড্যাম। আমরা একটু ড্যাম সম্পর্কে জেনে নেব। ড্যাম সম্পর্কে ছোট্ট করে একটু জেনে নেব, এগুলো খাতায় সব নোট করে রাখো বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট। কালাইনাই ড্যাম বা গ্র্যান্ড অ্যানিকট এটা হচ্ছে সবচাইতে ওল্ডেস্ট ড্যাম ভারতের। ঠিক আছে, এটা চোল রাজা কারিকল প্রথম এটা তৈরি করেছিল। ঠিক আছে, আর এটা কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর উপরে এই ড্যামটা করা হয়েছে? কাবেরী নদীর উপরে, তিরুচিরাপল্লীতে কাবেরী নদীর উপরে এই ড্যামটা, এই বাঁধটা তৈরি করা হয়েছে। আচ্ছা এখানে আরো দেখে নাও, হাইয়েস্ট ড্যাম, সবচাইতে উচ্চতম বাঁধ। উচ্চতম বাঁধ হচ্ছে তেহরি ড্যাম। এটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, ভাগীরথী নদীর উপরে। ঠিক আছে, এই বাঁধটা দেওয়া হয়েছে। লংগেস্ট ড্যাম, এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, খাতায় নোট করে রাখো। লংগেস্ট ড্যাম হচ্ছে কোথায়? লংগেস্ট ড্যাম কোনটা? হীরাকুদ ড্যাম। এটা কোথায় অবস্থিত? উড়িষ্যা, মহানদী নদীর উপরে এই বাঁধটা দেওয়া হয়েছে। আর ওল্ডেস্ট ড্যাম তো কেবলই বললাম। ঠিক আছে, কালাইনাই ড্যাম এটা কাবেরী নদীর উপরে অবস্থিত তামিলনাড়ুতে। ভাকরানাঙ্গাল ড্যাম এটা হিমাচল প্রদেশে আসে, এটা অনেকবার পরীক্ষায় এসছে। ভাকরানাঙ্গাল ড্যাম কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। এবং কোন নদীর তীরে, কোন নদীর উপরে দেওয়া হয়েছে ভাকরানাঙ্গাল ড্যাম? সুতলেজ। ঠিক আছে, আচ্ছা নাগার্জুন সাগর ড্যাম এটা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত, কৃষ্ণা নদীর উপরে দেওয়া হয়েছে। আর সর্দার সরোয়ার ড্যাম এটা গুজরাটে অবস্থিত, নর্মদা নদীর উপরে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে যাব পরের কোশ্চেনে। কালার অফ ব্লাড অফ অক্টোপাস, অক্টোপাসের রক্তের রং কি? এর সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, ব্লু, নীল। অক্টোপাসের রক্তে হিমোসায়ানিন থাকে, হিমোসায়ানিন। আর এই হিমোসায়ানিন হচ্ছে কপার বেস প্রোটিন থাকে, কপার বেস প্রোটিন। ঠিক আছে, কপার বেস প্রোটিন থাকার জন্য মানে হিমোসায়ানিনে কপার বেস প্রোটিন থাকার জন্য অক্টোপাসের রক্ত হচ্ছে নীল। আর আমাদের মানুষের রক্ত লাল, কারণ আমাদের রক্তে হিমোসায়ানিন থাকে না, আমাদের রক্তে থাকে হিমোগ্লোবিন। আর আমাদের হিমোগ্লোবিনে থাকে হচ্ছে আয়রন বেস প্রোটিন। বুঝে গেল? চলে যাব এর পরের কোশ্চেনে। হুইচ টু টিম প্লেড
দ্য ফার্স্ট অফিসিয়াল ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ। কোন দুটি দল প্রথম আনুষ্ঠানিক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিল? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, ইউএসএ এন্ড কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা। ঠিক আছে, কবে হয়েছিল? 1844 সালে। কোথায় হয়েছিল? হয়েছিল হচ্ছে নিউ ইয়র্কে। কোথায় হয়েছিল? নিউ ইয়র্কে। ঠিক আছে, আচ্ছা এখানে যেহেতু ক্রিকেট খেলার কথা বলা হচ্ছে, তাহলে আমরা একটু আইসিসি সম্পর্কে একটু জেনে নেব। আইসিসি আইসিসি আইসিসির ফুল ফর্ম হচ্ছে, এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আর এর হেডকোয়ার্টার হচ্ছে, এই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে দুবাইতে। পরীক্ষায় আসতে পারে আইসিসির হেডকোয়ার্টার কোথায়? দুবাইতে। ঠিক আছে, 2023 সালে যে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেই ওয়ার্ল্ড কাপে কে জয়ী হয়েছে? অস্ট্রেলিয়া জয়ী হয়েছে। অস্ট্রেলিয়া। কাকে হারিয়ে জয় করেছে আইসিসি ওয়ার্ল্ড কাপ? অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে। ঠিক আছে, ইন্ডিয়াকে হারিয়ে অস্ট্রেলিয়া আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতেছিল। আচ্ছা, 2027 সালে কোথায় আইসিসি ওয়ার্ল্ড কাপ হবে? এটা হবে হচ্ছে সাউথ আফ্রিকা। ঠিক আছে, আর যদি বলা হয় 2031 সালে কোথায় হবে? এটা হবে হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। প্রত্যেক 4 বছর অন্তর এই আইসিসি ওয়ার্ল্ড কাপ হয়। ঠিক আছে, প্রত্যেক 4 বছর অন্তর এই আইসিসি ওয়ার্ল্ড কাপটা হয়। ঠিক আছে, তোমরা এখানে হিসাব করলেই দেখতে পাবে যে প্রত্যেক 4 বছর অন্তর আইসিসি ওয়ার্ল্ড কাপ হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে চলে যাবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন হলো আজকের শেষ কোশ্চেন, কিন্তু পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, পরের কোশ্চেনে কি আছে একটু দেখে নেব। আরবিআই ওয়াজ ন্যাশনালাইজড ইন। আরবিআই জাতীয়করণ করা হয় ড্যাশ সালে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। আরবিআই সম্পর্কে যেহেতু বলছে, তাহলে আমরা একটু কিছু পয়েন্ট মনে রাখবো। বর্তমানে ভারতে মোট 12টি জাতীয়করণকৃত ব্যাংক রয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক 1935 সালের 1 এপ্রিল ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন অনুসারে গঠিত হয়েছিল বা প্রতিষ্ঠা হয়েছিল। 1934 বিধান অনুসারে প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে 1935 সালের 1 এপ্রিল ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন অনুসারে প্রতিষ্ঠা হয়েছিল, আর 1934 বিধান অনুসারে সেটা হয়েছিল। ঠিক আছে, রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় প্রথমে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু 1937 সালে স্থায়ীভাবে মুম্বাইতে স্থানান্তরিত করা হয়। স্যার অসবর্ন স্মিথ ছিলেন রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর। এটা পরীক্ষায় আসার মতন কোশ্চেন। অসবর্ন স্মিথ ছিল হচ্ছে রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর ছিলেন স্যার সিডি দেশমুখ। এটাও খুব ভালো কোশ্চেন, ভালো পয়েন্ট। বর্তমানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অধ্যক্ষ হলেন সঞ্জয় মালহোত্রা। এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা যদি বলা হয় বর্তমানে রিজার্ভ ব্যাংকের রেপো রেট কত? রেপো রেট মনে হচ্ছে সেই রেট যে রেটে রিজার্ভ ব্যাংক অন্যান্য ব্যাংকে টাকা ধার দেয়। ঠিক আছে, 5.5%, 5.5%। আর রিভার্স রেপো রেট জিজ্ঞেস করতে পারে, রিভার্স রেপো রেট কত? 3.35%। ঠিক আছে, এসএলআর এর ফুল ফর্ম কি? এসএলআর এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, এসএলআর। ঠিক আছে, আর এমএসএফ এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি ফ্যাসিলিটি। অ্যাকচুয়ালি এই রেপো রেট, রিভার্স রেপো রেট, এসএলআর, এমএসএফ এইগুলোকে বলা হয়েছে ক্যাশ ফ্লো ইনস্ট্রুমেন্ট অফ আরবিআই। এগুলোকে বলা হয় ক্যাশ ফ্লো ইনস্ট্রুমেন্ট। এগুলোকে বলা হয় ক্যাশ ফ্লো ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, যখন
বাজারে খুব টাকার পরিমাণ বেড়ে যায় কিংবা টাকার পরিমাণ কমে যায়, যাকে আমরা সংক্ষেপে মুদ্রাস্ফীতি বলি, তখন আমরা মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করে।